আগের পর্বে আমরা দেখেছিলাম জিয়ান জিয়াচির বিষয়ে চিন্তা করছিল। তাই তিনি জিয়াচিকে মেসেজ করে জানতে চায় সে কেমন আছে, কিন্তু তার মেসেজের কোনো উত্তর পাওয়া যায়নি। কারণ সে এখন তার ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে চিন্তিত। সে জানে না এখন তার ভাগ্য তাকে কোথায় নিয়ে যাবে। এরপর জিয়াচির মা ইরফানের সঙ্গে দেখা করতে জিয়াচির কোচ আসেন। কোচ চান যে জিয়াচি দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং আবার ফুটবল অনুশীলন শুরু করুক, কিন্তু তিনি জানেন যে ইরফান চোট লাগার ভয়ে জিয়াচি ফুটবল থেকে দূরে রাখতে চান। কিন্তু তার উচিত জিয়াচির প্রতিভাকেও দেখা। তাদের স্কুলে ফুটবলের জন্য সঠিক প্রশিক্ষক নেই, তবুও জিয়াচি নিজে পরিশ্রম করে এত প্রতিভা অর্জন করেছে। যদি সে সঠিক গাইডলাইন পেত তাহলে হয়তো তার চোট লাগতো না। সেই সময় সে অত্যন্ত আবেগ নিয়ে খেলেছিল, তাই তার চোট লেগে গিয়েছিল। কোচ চান যে জিয়াচি শুধু তার স্কুলের ফুটবল খেলার হয়ে না থেকে জাতীয় দলে যোগ দিক এবং আরও উন্নতি করুক, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও সে খেলতে পারবে। যদিও একজন মা হয়ে ইরফানি তার স্বপ্নগুলো না বোঝেন, তাহলে আর কে বুঝবে। কোচের কথা শুনে ইরফান চিন্তায় পড়ে যান। অন্যদিকে জিয়ান জিয়াচির সঙ্গে দেখা করতে হাসপাতালে আসে। আসার সাথে সাথেই সে ভুলবশত জিয়াচির চোটে লাগা পায়ে ধাক্কা দেয়। এতে জিয়াচির একটু ব্যথা হয়। তারপর সে শান্তভাবে একটি পেইন কিলার চায়। জিয়ান তাকে এখানে বনপ্রদ পান করতে দেয়, যা সে তার জন্য বানিয়ে এনেছিল। এই সময়ে সুয়াংয়ের মা হাও তাকে কিছু না কিছু খেতে পাঠাচ্ছিলেন। এখানে জিয়ান বুঝতে পারছিল না যে জিয়াচি এত গভীর আঘাত পেল কিভাবে এবং সে এতটা অসাবধান হলো কেন। সে কথাও বলতে চাইছিল না। আসলে সে ভেতরে ভেতরে তার পেশাদার ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়ে চিন্তায় ছিল। তার ভয় ছিল যে যদি সে চিরতরে ফুটবল খেলতে না পারে তাহলে সে কি করবে। সেই দিনই জিয়ান এবং তার মা লিন তাদের বাড়িতে যায়। সেখানে ইরফান, হাও এবং লিন একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে। ইরফান তো জিয়াচিকে নিয়ে এতটাই উদ্বিগ্ন ছিল যে যখনই জিয়াচির কথা উঠত তার চোখে পানি এসে যেত। সেখানে সে ভাবছিল যে জিয়াচি হাই স্কুলে 1 বছরের জন্য ড্রপ করিয়ে দেওয়া উচিত কিনা, যাতে সে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় পায়। এখনও তার পায়ের ব্যথা সেরে উঠতে অনেক সময় লাগবে। তখন জিয়ান ইরফানকে এটা করতে বাধা দেয় এবং বলে যে সে এবং সোয়াং মিলে জিয়াচিকে টিউশন পড়াতে পারবে। স্টাডিতে খুব শীঘ্রই সে তাদের ধরে ফেলবে। আসলে জিয়ানের ভয় ছিল যে যদি জিয়াচি পড়াশোনায় 1 বছর পিছিয়ে যায় তাহলে সে পুরোপুরি ভেঙে পড়বে। এছাড়া সে ইতিমধ্যে তার পায়ের আঘাতের মানসিক চাপ সামলাচ্ছে, আর জিয়ান কখনোই জিয়াচিকে এভাবে পিছিয়ে পড়তে দেবে না। জিয়ানের এ কথা ইরফানও মেনে নেয়। পরের দিন থেকে স্কুল শেষ হওয়ার পর জিয়ান এবং সোয়াং জিয়াচিকে পড়ানোর জন্য হাসপাতালে পৌঁছে যায়। জিয়াচির মোটেই পড়তে ইচ্ছা করতো না, কিন্তু তবুও তারা দুজন তাকে খুব জোর করত, তার ফোন কেড়ে নিয়ে পড়তে বাধ্য করত। সঙ্গে সঙ্গে তার মন ভালো করার জন্য জিয়ান কখনো তার জন্য ফুল নিয়ে আসতো, আবার কখনো দুজন মিলে তাকে ফল খাওয়াতো। এভাবেই কয়েকদিনের মধ্যে জিয়াচি পড়াশোনা তাদের ধরে ফেলে। এরপর আসে জিয়াচির হাসপাতাল থেকে ছাড়ার দিন। জিয়ান এবং সোয়াং তাকে হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছিল। রাস্তার মধ্যে সোয়াং জিয়ানকে ছুটিতে সিসিও ভিলেজ যাওয়ার কথা বলে, যেখানে জিয়ানের দাদু দিদার বাড়িও আছে। জিয়াচিও এতে রাজি হয়ে যায়, আর তারা জিয়াচির পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষায় থাকে। তারপর তারা সেখান থেকে যাওয়ার পরিকল্পনা করে। এরপর সোয়াং হাসপাতালে গিয়ে জিয়াচির সুস্থতার ব্যাপারে তার বাবা মার সঙ্গে কথা বলে, আর জিয়ান জিয়াচির কাছে যায়। সেখানে গিয়ে সে তাকে ফুটবল ম্যাচের 2টি টিকিট দেয়। টিকিট পেয়ে জিয়াচি একটু খুশি হয়। বাড়ি ফিরে জিয়াচি সেই টিকিটগুলো তার বাবা মাকে দেয় এবং বলে যে রবিবার তাদের মধ্যে একজনকে তার সঙ্গে ফুটবল ম্যাচ দেখতে যেতে হবে। তার মা তখন তার বাবার সঙ্গে যাওয়ার জন্য বলেন। এরপর জিয়াচি তার ঘরে চলে যায়। এখনও তাকে লাঠির সাহায্যে হাঁটতে হচ্ছিল, আর তার পায়ে এখনও ব্যথা ছিল। ঘরে গিয়ে সে নিজের স্পোর্টসের জিনিসপত্র দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। পরের দিন থেকে পুনর্বাসন কেন্দ্রে তার সুস্থতার জন্য কিছু হালকা ব্যায়ামও করানো হচ্ছিল, কিন্তু ব্যথার কারণে জিয়াচি কোনো ধরনের ব্যায়ামই করতে পারছিল না। ঠিক তখনই জিয়ান সেখানে এসে তাকে এই অবস্থায় দেখে ফেলে। এভাবে তাকে দেখে জিয়ানের চোখে পানি এসে যায়, কিন্তু সে তার অস্ত্র লুকিয়ে নেয় যাতে জিয়াচি খারাপ অনুভব না করে। সেখানে জিয়াচি বলে আগে যখন সে আহত হতো তখন সে দ্রুত নিজেকে সহজেই সামলে নিতে পারত। অনেক ফুটবল খেলা
ডাক্তারও তাদের চোট থেকে সেরে উঠেছে, কিন্তু এখন কেন জানি তার মনে হচ্ছে তার শরীর আর তাকে সঠিকভাবে সাপোর্ট দিচ্ছে না। সম্ভবত জিয়াচির ভেতরে তার স্বপ্ন হারানোর ভয় ঢুকে গিয়েছিল, আর সেই কারণেই সে কিছুই করতে পারছিল না। একই সঙ্গে সে জিয়ান এবং সোয়াংয়ের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইছিল না। এই কারণেই সে দুজনকে রিহাব সেন্টার এবং হাসপাতালে তাকে দেখতে আসতে মানা করে দেয়। এটা শুনে জিয়ানের খুব খারাপ লাগে। সে বুঝতেই পারছিল না যে কিভাবে জিয়াচিকে স্বস্তি দেওয়া যায়। জিয়াচি তো হাঁটার সময় জিয়ানের সাহায্য নিতে চাইছিল না, যদিও হাঁটার সময় বারবার পড়ে যাচ্ছিল। জিয়ান স্পষ্ট দেখতে পাচ্ছিল যে সে ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে পড়েছে। তার ওপর ডাক্তারও তাকে ফুটবল খেলতে নিষেধ করে দিয়েছিল, কারণ তার চোট ছিল খুবই গভীর আর এটি সেরে উঠতে অনেক সময় লাগবে। সেই রাতে জিয়ান ইন্টারনেট থেকে এমন খেলোয়াড়দের সম্পর্কে তথ্য খুঁজতে শুরু করে যারা বড় চোটের পরও সেরে ওঠে এবং খেলায় দুর্দান্ত পারফর্ম করেছে, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও। পরের দিন জিয়ান জিয়াচির কাছে যায়। জিয়ান তাকে স্কুল প্লেগ্রাউন্ডে নিয়ে যায়, যেখানে গিয়ে জিয়াচি গোলপোস্ট দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। চোট লাগার আগে সে ঠিক এইগুলোই পোস্টে পুল আপ করত, যা দেখে তার কোচও তার উপর মুগ্ধ ছিল। জিয়াচিকে এভাবে ভেঙে পড়তে দেখে জিয়ান তাকে সাহস দেওয়ার জন্য সে খেলোয়াড়দের গল্প বলতে শুরু করে, যারা বড় চোটের পরেও ফিরে এসে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত ফুটবল খেলেছে। যদি তারা পারে তাহলে জিয়াচিও পারবে। তার কাছে এখনো পেশাদার ফুটবল খেলোয়াড় হওয়ার জন্য অনেক সময় আছে, আর জিয়ান তার সাহস ও প্রতিভার উপর পুরোপুরি বিশ্বাস করে। জিয়ানের কথা শুনে জিয়াচি ভালো অনুভব করে, তার মধ্যে আবার আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করে। এই দিনটি সে কখনোই ভুলতে পারবে না, কারণ জিয়ানের জন্যই সে কিছুটা হলেও তার যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পেরেছে এবং আবার ফুটবলে ফিরে আসার আত্মবিশ্বাস পেয়ে গিয়েছিল। এরপর রবিবার জিয়াচি ও তার বাবা ফুটবল ম্যাচ দেখতে যায়। ম্যাচ শেষ হওয়ার পর তার বাবা জিয়াচিকে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জিজ্ঞাসা করেন সে কি সুস্থ হওয়ার পর আবার ফুটবল খেলবে। কারণ যখনই জিয়াচি ম্যাচ খেলতে যায় তার মা সবসময় দুশ্চিন্তায় থাকেন। এবার যেভাবে সে আঘাত পেয়েছে তাতে তার মা হয়তো তাকে আর খেলতে দেবে না, কিন্তু জিয়াচির জন্য ফুটবলই সবকিছু ছিল। তার মনে নেই ঠিক কবে থেকে সে ফুটবল ভালোবাসতে শুরু করেছিল, তবে যখন থেকে সে নিজেকে চিনতে শিখেছে তখন থেকেই সে ফুটবল খেলেছে। সে এখনও সেই দিনটি স্পষ্ট মনে করতে পারে যখন তার বাবা তাকে প্রথমবার ফুটবল শেখান। এইসবের পরে সে কিভাবে ফুটবল ছাড়তে পারে। সে অবশ্যই খেলা চালিয়ে যাবে। এরপর বাবা ছেলে একসঙ্গে স্টেডিয়াম থেকে বের হয়ে আসে। তখন তারা ইফানের সঙ্গে দেখা করে। ইফান তাদের নিতে এসেছিল। ইফান তাদের জানায় যে স্পোর্টস ইউনিভার্সিটির কোচ জিয়াচির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেদিন ম্যাচে সে যেভাবে খেলেছিল তা দেখে কোচ মুগ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু ইফান ইচ্ছে করে কোচের সঙ্গে জিয়াচির সাক্ষাৎ বন্ধ করে দিয়েছিল, কারণ সে চায় জিয়াচি পুরোপুরি সুস্থ হওয়ার পর কোচের সাথে দেখা করুক। এটা শুনে জিয়াচি খুব খুশি হয়ে যায়। এখন ইফান তার স্বপ্নকে পুরোপুরি সমর্থন করেছে। ইফান জানতো যে জিয়াচি শারীরিকভাবে আঘাত পেয়েছে, কিন্তু সে কখনোই তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেবে না। সে শুধু চায় জিয়াচি আগের মতো হাসুক এবং খেলাধুলা করুক। ফুটবল ছাড়া সে পুরোপুরি ভেঙে পড়বে, আর এটা ইফান কখনোই মেনে নেবে না। এখন জিয়াচি পুরোপুরি তার বাবা মায়ের সমর্থন পেয়েছে। এই কারণেই পরের দিন থেকে সে রিহাবে নিজের সবটুকু দিয়ে পরিশ্রম করতে শুরু করে। টানা কয়েক সপ্তাহ কঠোর পরিশ্রম করার পর সে অবশেষে লাঠি ছাড়াই হাঁটতে পারে। এরই মধ্যে একদিন সে ফুটবল ম্যাচের একটি টিকিট খুঁজে পায়। সে ইরফানের কাছে গিয়ে এই ব্যাপারে জানতে চাইলে ইরফান জানায় যে টিকিটটি জিয়ান দিয়েছিল। জিয়ান চেয়েছিল যে ইরফান জিয়াচির সঙ্গে ম্যাচটি দেখুক, যাতে জিয়াচি খুশি হয়। কিন্তু সেদিন কাজের কারণে ইরফান যেতে পারেনি, তবে তবুও সে জিয়াচিকে নিয়ে স্টেডিয়ামে এসেছিল। এটা জেনে জিয়াচি খুবই ভালো অনুভব করে। সে ঘরে ফিরে জিয়ানের দেওয়া সেই কাগজটি পড়ে, যেখানে জিয়ান আহত খেলোয়াড়দের গল্প লিখেছিল। জিয়ানের কথা মনে করে সে হাসতে শুরু করে। সে ভাবতে থাকে কিভাবে জিয়ান তাকে আগের মতো স্বাভাবিক করতে চেষ্টা করেছে। এটা ভাবতেই তার মন ভরে যায়। এরপর সে জিয়ানকে কল করে। জিয়াচি জিয়ানকে জিজ্ঞাসা করে সে এত সহজে ফুটবল ম্যাচের টিকিট কিভাবে পেল। জিয়ান বলে যে সে কোচের কাছ থেকে 3টি টিকিট নিয়েছিল, আর কোচ তাকে সেগুলো দিয়েছিল। তাকে কোনো বিশেষ কষ্ট করতে হয়নি। এটা শুনে জিয়াচি একটু অদ্ভুত অনুভব করে। পরের দিন জিয়ান জিয়াচিকে সাইকেলে বসিয়ে স্কুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। ইরফান চেয়েছিল তাদের জন্য একটা ক্যাব বুক করতে, কিন্তু জিয়ান জিয়াচির সঙ্গে সাইকেল চালাতেই চেয়েছিল, তাই ইরফান তাদের যেতে দেয়। কিন্তু জিয়ান সাইকেলে জিয়াচিকে বসিয়ে নিজেই ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল, যার কারণে সে খুব ক্লান্ত হয়ে পড়ে। তার উপর জিয়াচি তার এই বোকামির জন্য তাকে রাগিয়ে দিচ্ছিল।
তবুও দুজন মজা করতে করতে স্কুলে পৌঁছে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়, আর এখন জিয়াচি আগের মতোই স্বাভাবিকভাবে হাঁটতে পারছে। শীঘ্রই সে মাঠে ফুটবল অনুশীলন করতে শুরু করে। জিয়াচির এই ব্যাপারটি জিয়ানকে আনন্দের সঙ্গে জানায়। কথার মাঝে তারা আগের মতো মজা করতে শুরু করে, আর সেই মুহূর্তে সোয়াং তাদের দেখে ফেলে। এতে সে একটু হিংসা অনুভব করে, তাই সে তাদের সাথে না দেখা করেই চলে যায়। পরের দিন সোয়াং একটি বইয়ের দোকানে যায়, যেখানে সে একটি বই কিনতে চায়, কিন্তু দোকানদার বইয়ের দামটি অনেক বেশি চায়। কিন্তু সোয়াং এত টাকা নিয়ে আসেনি এবং তাকে বইটা কিনতেই হবে। ঠিক তখনই সেখানে শি আসে এবং তার বইয়ের টাকা দিয়ে দেয়। সোয়াং সম্ভবত টাকা নিতে চায়নি, কিন্তু পরে যখন শি তাকে বলে পরে টাকা দিয়ে দিতে, তখন সোয়াং শিকে বইয়ের টাকা দিতে রাজি হয়। তারপর তারা দুজন হাঁটতে যায় এবং একে অপরের সাথে কথা বলে। সোয়াং এখানে শিকে জিয়ানের সাথে তাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে দেওয়ার জন্য বলে। সে চায় যে জিয়ান এবং শি আবার সেরা বন্ধু হয়ে যাক, কিন্তু শিয়ের মতে এখন তাদের বন্ধুত্ব আগের মতো আর হবে না এবং এর মধ্যে কিছুটা তার ভুলও ছিল। অজান্তে সে জিয়ানকে অনেক কিছু খারাপ বলেছিল, যা তার বলা উচিত হয়নি। তখন সোয়াং তাকে বলে শি এবং তার মধ্যে অনেক পার্থক্য আছে। শি তার অনুভূতিগুলো চাপিয়ে রাখতে পারে না, কিন্তু সোয়াং তার অনুভূতিগুলো প্রকাশ করতে জানে না। ঠিক তখনই শি তার অনুভূতি প্রকাশ করে। শি তখন সোয়াংকে আই লাইক ইউ বলে, কিন্তু সে সময় তাদের সামনে ব্রিজ থেকে একটি ট্রেন চলে যায়, যার শব্দের কারণে সোয়াং তার কোনো কথাই শুনতে পারে না। তখন সে একটা বাহানা বানিয়ে তাকে বলে যে তাকে তার মতো টপ স্টুডেন্ট হতে হবে এবং হাসতে হাসতে তার দিকে তাকায়। কয়েকদিন পর জিয়াচি আবার ইরফান এবং জিয়ানের সাথে ফুটবল ম্যাচে যায়, যেখানে সে খেলতে যাচ্ছিল এবং সেখানে স্পোর্টস ইউনিভার্সিটির কোচের সাথে মিটিং ছিল। তবে জিয়াচি একটু নার্ভাস ছিল। তখন জিয়ান জিয়াচির হাতে গুড লাক ছেদ বাঁধে এবং তাকে তার ভিতরে আত্মবিশ্বাস রাখার জন্য বলে। জিয়ানের এই কথা শুনে জিয়াচি খুব ভালো অনুভব করে, তবে তার ভিতর পুরো আত্মবিশ্বাস আসে যে সে ফিরে আসতে পারবে। এখন আমাদের দেখানো হয় যে জিয়াচি ন্যাশনাল ফুটবল টিমের সিলেকশন খুব ভালো পারফর্ম করে। সব কোচ তার স্কিল দেখে অনেক মুগ্ধ হয়েছিল। দূর থেকে তার প্যারেন্টস এবং জিয়ান তাকে চিয়ার আপ করছিল, তবে তাদের সমর্থন পেয়ে জিয়াচি সহজেই তার রাউন্ড সম্পূর্ণ করে। পরে ওই দিন বাড়ি ফিরে এসে জিয়াচি তাদের সিক্রেট বেসে সোয়াংয়ের সাথে দেখা করে। এখানে জিয়াচি কিছুটা ডাউন দেখা যাচ্ছে, তাই সোয়াং তার আচরণের কারণ জানতে চায়। তখন সে জানায় যে সে তার শরীরের আগের মতো শক্তি অনুভব করছে না। জিয়াচি অনুভব করতে পারছিল না, তার মনে হচ্ছিল যে সে আজকের ফুটবল সিলেকশন রাউন্ডে তার 100% দেয়নি। সে অনেক কম লেভেলের পারফরমেন্স করেছে, কিন্তু সে সোয়াংকে শান্তভাবে এই কথা বলতে চায়নি। সে চেয়েছিল জিয়ান তার জন্য আর টেনশন না করুক। সোয়াংও এই কথা শুনে তাকে কিছু সময় অপেক্ষা করতে বলে। তার ইনজুরি ঠিক হয়েছে, তবে বেশি দিন হয়নি, তার অ্যাডজাস্ট হতে সময় লাগবে। তখন সোয়াং জিয়াচির হাতে লাল রঙের সুতোর দড়ি দেখে এবং বুঝতে পারে যে এটি জিয়ান তাকে বেঁধে দিয়েছে, কারণ সেই এটি একমাত্র পড়তো। বাড়ি ফিরে সোয়াং তার পিতাকে জিয়াচির ইনজুরির ব্যাপারে প্রশ্ন করে। এমন কোনো সার্জারি আছে যার মাধ্যমে জিয়াচি আগের মতো ফুটবল খেলতে পারবে এবং আগের মতো তার পায়ের শক্তি অনুভব করতে পারবে? তবে তার বাবার মতে তিনি মনে করেন না যে জিয়াচি আগের মতো খেলতে পারবে। তবে প্রকৃতভাবে হাঁটতে এবং ফিট থাকার ক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না। যদি সে ইনজুরির পরেও ফুটবল খেলতে পারে, তবে সেটি কোনো মিরাকল হতে পারে। পরের দিন জিয়াচি জানতে পারে যে তার সিলেকশন ন্যাশনাল ফুটবল টিমে হয়নি। এই খবরটি পেয়ে তার অনেক খারাপ লাগে। এই সময় জিয়ান আসে, যে দেখে বুঝে গিয়েছিল যে তার সিলেকশন হয়নি, তবুও জিয়াচি তাকে থ্যাংক ইউ বলেছিল, কারণ ইনজুরি থেকে শুরু করে এখন পর্যন্ত তার পাশে সবচেয়ে বেশি জিয়ান ছিল। অন্যদিকে আমরা শিখে দেখতে পাই যে রাইটিং কম্পিটিশনে ফেল হয়ে গিয়েছিল, তখন তার মা সেখানে আসে এবং তার রাইটিং দেখে তাকে সমালোচনা করতে শুরু করে। সে চেয়েছিল যে তার মা অন্যান্য প্যারেন্টসদের মতো তাকে সাপোর্ট করবে, তাকে কমফোর্ট করবে, কিন্তু সে সবসময় শুধু তাকে সমালোচনা করেই যেত। তবে তার মায়ের মতে তিনি তাকে মিথ্যা আশা দিতে পারবেন না। তিনি করা হলেও এইভাবে সে বাইরের পৃথিবীতে অ্যাডজাস্ট করতে শিখবে। স্কুলের বাইরের পৃথিবী তার জন্য এত ভালো হবে না যে কেউ সবসময় তাকে এত মিষ্টি কথা বলবে। পরের দিন যখন সায়েন্স সেকশনের সেকেন্ড ইয়ার ক্লাস চলছিল, তখন সোয়াংকে ক্লাসের মাঝখানে অফিসে ডাকা হয়। জিয়াচি এবং জিয়ান বুঝতে পারে না যে কি সমস্যা হয়েছে যে শিক্ষক তাকে অফিসে ডেকেছে। কিছু সময় পর আমরা সোয়াংকে দৌড়ে হাসপাতালের দিকে যেতে দেখতে পাই, কারণ সোয়াংয়ের মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই খবরটা দিতেই সোয়াংকে শিক্ষক অফিসে ডেকেছিলেন। হাসপাতালে গিয়ে সোয়াং তার বাবা মিস্টার গং থেকে খবর পায় যে তার মা যখন হাসপাতালে ডিউটি করছিল, তখন একটি রোগী ভর্তি হয়েছিল
দেখছিল ওই রোগীর অবস্থা ততটা খারাপ ছিল না যতটা ওই রোগীর আত্মীয়রা ভাবছিল। যখন ওই রোগীর আত্মীয়রা ডাক্তারদের সাথে তর্ক করছিলেন, তখন সোয়াংয়ের মা থামাতে গিয়েছিল। তখন একজন সোয়াংয়ের মাকে ধাক্কা দেয় এবং তার মাথায় একটি বেডের সঙ্গে আঘাত খায়। ফলে এখন তিনি কোমায় আছেন এবং তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। রাতে জিয়ানও তার মায়ের কাছে আসে, এই ঘটনা জানে। তারপর সে তার মায়ের সঙ্গে সোয়াংয়ের মাকে দেখতে হাসপাতালে যায়। সেই সময় বাইরের কাউকেই সোয়াংয়ের মায়ের সাথে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এর উপরে সোয়াং বাড়ি ফিরে যেতে চাচ্ছিল না, সে কিছুই খায়নি। তাই লিন এবং কং খাবার নিতে যায় এবং জিয়ান সোয়াংয়ের কাছে দাঁড়িয়ে থাকে। এখানে সোয়াং কখনো ভাবেনি যে তার একদিন তার মাকে এই অবস্থায় দেখতে হবে। সে কোনো অবস্থাতেই তার মাকে হারাতে চায় না। তখন জিয়ান তাকে তার শৈশবের সেই সময়ের কথা বলে, যখন সে কোনো রোগের কারণে মাসের পর মাস হাসপাতালে ছিল। এখনও তার ঠিক করে জানা নেই তখন তার কি হয়েছিল, তবে তার মনে আছে যে সেই সময় তার প্যারেন্টসরা শুধু কাঁদছিল এবং দুঃখী ছিল। সে একদম পছন্দ করতো না তাদের দুঃখী দেখত এবং সে খুশি হতে পারতো না যখন সে তার মায়ের জায়গায় থাকতো। তবে সে খুশি থাকতে পারতো না যদি তারা কাঁদতো এবং দুঃখী থাকতো। এই সময় তাদের খুশি রাখা খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরের দিন জিয়াচি হাওয়ের অবস্থা সম্পর্কে খবর পায়। তার প্যারেন্টসরা তাকে পুরোটা জানাননি। সে ভাবেনি যে দুর্ঘটনা এত বড় হয়েছে। পাশাপাশি জিয়াচি মনে করছিল যে সোয়াং স্কুলে যাবে না, কারণ সে পুরো রাত হাসপাতালে ছিল। কিন্তু তখনই সেখানে সোয়াং আসে তাদের সাথে স্কুলে যাওয়ার জন্য। স্কুলে সবাই সোয়াংয়ের মার দুর্ঘটনার খবর পেয়ে গেছে। সবাই শুধু এ নিয়ে কথা বলছিল। তখন সিনজি এবং লিডিয়ান তাদের পড়াশোনার মনোযোগ দিতে বলে, কারণ তারা চায়নি যে এই কথাগুলো সোয়াংকে কষ্ট দিক। এদিকে জিয়াচি এবং জিয়ান সোয়াংয়ের মুড ঠিক করার জন্য তাকে ক্লাসরুমের বাইরে নিয়ে যায়, যেখানে শি তার সাথে দেখা করতে আসে। শি এখানে সোয়াংয়ের মা সম্পর্কে জানতে এসেছিল। এজন্য জিয়ান এবং জিয়াচি সেখান থেকে চলে যায় যাতে শি তাদের সামনে অস্বস্তি অনুভব না করে। শি এখানে তাকে বলে যে যদি সে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চায় যার কারণে তার মায়ের এমন দুর্ঘটনা হয়েছে, তাহলে সে তার মায়ের সঙ্গে কথা বলবে। তার মা খুব ভালো আইনজীবী এবং মামলার পর তাদের ক্ষতিপূরণও মিলতে পারে। কিন্তু সোয়াং এসবে কিছু করতে চায়নি, সে শুধু তার মাকে সুরক্ষিত দেখতে চায়। তারপরও সে শির এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানায়। কয়েকদিন পর হাও কোমা থেকে বেরিয়ে আসে। সে এখন বিপদমুক্ত ছিল, তবে তার পায়ের স্নায়ুর ক্ষতি হয়ে গিয়েছিল এবং আগের মতো চলাফেরা করতে অনেক সময় লাগবে। এখানে মিস্টার কং সোয়াংয়ের সামনে নিজেকে খুব শক্তিশালী দেখাচ্ছিলেন যাতে সোয়াং দুর্বল হয়ে না পড়ে। যদিও তিনি তার সামনে কাঁদছিলেন না, তবে তিনি জানতেন না যে তার বাবা এত খারাপ অবস্থায়ও তার মায়ের দিকে দেখতে পারছে না। সে ভিতরে ভেঙে পড়েছে এবং চুপচাপভাবে কাঁদছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়। আবার দেখা হবে আপনাদের সাথে পরের পর্বে।